যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আপনি নিষিদ্ধ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনাকে 53 বছর পেছনে ফিরে যেতে হবে। স্বাধীনতার বিরোধিতার কারণে জামাতে ইসলাম কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবি অসংখ্য বার উঠেছে। তাহলে কিন্তু ওই প্রশ্নটাকে মুখোমুখি করতে হবে এই সরকারকে। এত বড় রিস্ক তারা নিবে না। তার মানে এই দিক বিবেচনায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের তালিকায় যাচ্ছে না, অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন কখন হবে অনেক জল্পনা কল্পনা আছে, তারপরও সম্ভাব্য দুটি তারিখ কিন্তু রয়েছে। হতে পারে আগামী বছরের অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসে, আর তাই যদি না হয় 2026-এর জুন মাসে হতে পারে। এই সময়ের মধ্যে নির্বাচন নিয়ে অনেক কিছু ঘটে যাবে। জামাত, বিএনপি এবং আরো অনেক দল তাদের নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করবে। আন্তর্জাতিক বিভিন্ন টানাপোড়েনও তৈরি হতে পারে। কি হতে যাচ্ছে আমাদের রাজনীতিতে, সেই বিষয়ে কথা হচ্ছে। সঙ্গে আছি আমি খান নাজুম ই এলাহি, এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেউ নাজুম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আকরাম, জি, নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা ছিল এবং আছে। কখন নির্বাচন হবে সঠিক কোনো তারিখ নেই, তবে নির্বাচন হবে, খুব শীঘ্রই হবে। কি হতে যাচ্ছে আমাদের রাজনীতিতে? দেখেন, রাজনীতিতে আসলে কি হতে যাচ্ছে এটা অনেকগুলো ক্যালকুলেশনের ব্যাপার। এখানে প্রথম আমরা যদি শুরুটা নির্বাচনের ডেট নিয়ে, আপনার অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কিন্তু সবার আগে বিএনপি চাপ দিয়ে আসছে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। জামাত আবার বলছে যতটুকু সময় প্রয়োজন সংস্কারের জন্য ততটুকু সময় আমরা দিতে চাই। আর বাকি রাজনৈতিক দলগুলোর তো আসলে খুব একটা গুরুত্ব নাই। আওয়ামী লীগ তো আসলে এই মুহূর্তে অস্তিত্ব সংকটে কিন্তু ভুগছে। তো সব মিলে প্রথমে যে আলোচনা উঠলো যে জামাত বলল যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিতে হবে। বিএনপি আবার একটু সুর পাল্টালো যে আওয়ামী লীগকে ছাড়া আসলে নির্বাচন হতে পারে না। এই দিক দিয়ে অন্যান্য দলগুলো কোনো মুখ খোলেনি ব্যাপারে। এখন বিএনপি শুরু থেকেই নির্বাচন চাচ্ছে, জামাত সময় দিতে চাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে 5ই আগস্টের পরে এই সরকার গঠনের পর আপনি জানেন যে প্রত্যেকটা নির্বাচন যখন হয় রাজনৈতিক দলগুলো এক একটা রাজনৈতিক ম্যানিফেস্টো দেয় তারা, যে তারা 5 বছরে কি করতে চায়। ডক্টর ইউনূস যেভাবেই ক্ষমতায় বসুক, সাংবিধানিক হোক অসাংবিধানিক হোক, জনগণের রায় হোক, বসার পর তিনি বলেছেন যে আমি সংস্কার করতে চাই, এবং জনগণ এই শব্দটাকে কিন্তু লুফে নিয়েছে। জনগণও চায় একটা সংস্কার হোক। সংস্কার করার জন্য সরকার অনেকগুলো কমিশন কিন্তু গঠন করেছে। কমিশনগুলো অলরেডি মাঠে কাজ করছে। আপনি জানেন সবচেয়ে বড় যে কমিশন বার্তা দিয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে যে শ্বেতপত্র, যেটা যখন জমা দেয়, হ্যাঁ, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য যেটা জমা দেয় যে কয়েক হাজার কোটি টাকার যে বিদেশে পাচার হয়েছে, আমাদের ব্যাংকগুলোর যে অস্তিত্ব সংকট, অস্তিত্বহীনতায় ভুগছে ব্যাংকগুলো, এই প্রথম তথ্যটা কিন্তু এখান থেকে আসে শ্বেতপত্রের মাধ্যমে। অর্থাৎ হাসিনার রাজত্বে অর্থনৈতিক যে বিশ্লেষণ, কোন অবস্থায় আছে আমাদের দেশ এবং কি ঘটে গেছে অর্থনীতিতে, সেই বিষয়গুলো জমা দেওয়া হয়েছে। রাইট, এটা হচ্ছে শ্বেতপত্র। তো শ্বেতপত্র জমা দেওয়ার পর তিনি একটা কথা বলেন, দেবপ্রিয় ভট্টাচার্য, যে দেখেন আসলে আমি তো কাগজে কলমে পড়াশোনা করেছি, কাগজে কলমে স্টাডি করার পর আমি এটা জমা দিয়েছি, আমি কিছু সুপারিশও জমা দিব, কিন্তু সরকার যদি এটার উপরে পদক্ষেপ গ্রহণ না করে সেই ক্ষেত্রে এই কাজ করার কোনো মানে হয় না আসলে। এখন আপনি দেখেন ডক্টর ইউনূস সংস্কারের যে দায়িত্ব নিয়েছেন, আমাদের আসলে সংস্কারটুকু কতটুকু দরকার, কোন কোন জায়গায় সংস্কার দরকার, গত 15-16 বছরে আমাদের রাষ্ট্রের বা স্বাধীনতার পর থেকে 53 বছরের রাষ্ট্রের কতটুকু সংস্কার প্রয়োজন, এই কথাগুলো কিন্তু উঠে আসছে। তরুণ প্রজন্ম চাচ্ছে যে সংস্কারটা হোক, আমরাও চাই সংস্কারটা হোক, সংস্কার অতি জরুরি। এখন অর্থনৈতিক যে এই যে দুর্নীতি হয়েছে, এখানে একটা সংস্কার লাগবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকীকরণ করা হয়েছে, আমলাতান্ত্রিক যে একটা রাজনৈতিক বলয় তৈরি করা হয়েছে, এটাতে সংস্কার আনা প্রয়োজন। প্রতিষ্ঠানগুলোকে সংস্কার আনা প্রয়োজন, এবং ব্যবসায়ীদেরকে একটা সংস্কারের আওতায় আনা প্রয়োজন। নির্বাচন কমিশনকে সংস্কারের আওতায় আনা প্রয়োজন। আপনি আসলে কোন জায়গাগুলো রয়েছে যেখানে আপনি সংস্কার না করে পারবেন? এবং সবচেয়ে বড় যে ব্যাপার উঠেছিল, সংবিধান সংস্কার হবে
নাকি সংবিধান নতুন করে লিপিবদ্ধ হবে, এই ব্যাপারেও কিন্তু একটা কমিটি হয়েছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কিন্তু সেই কমিটি অলরেডি কাজ করছে। তারা চিন্তা করছে, তারা কিছু বিবেচনাও করছে, তারা মানুষের জরিপ নিয়েছে যে কিভাবে নির্বাচন হতে পারে, উচ্চ কক্ষ হবে নাকি নিম্ন কক্ষ হবে, আপনার সংখ্যানুপাতিক নির্বাচন হবে নাকি আগের সেই সরাসরি ভোট নির্বাচন হবে, রাষ্ট্রপতির ক্ষমতা কেমন থাকবে, একক ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে কিনা, রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতা বাড়িয়ে দেওয়া যায় কিনা। এখানে তারা একটা কথা বলেছেন যে প্রতিদিনই তারা তো আসলে সংস্কার কমিশনগুলো প্রতিদিনই কোনো না কোনো মিডিয়াতে আসছেন এবং তাদের যে বক্তব্য আমরা এখন শুনতে পাচ্ছি, তারা বলতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় কিছুটা ভারসাম্য তারা আনতে চান এবং তারা আরেকটা আলোচনা এনেছেন যে একক ব্যক্তির হাতে কোনো ক্ষমতা থাকতে পারবে না। অর্থাৎ আমরা যদি দেখি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির প্রধান এবং যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি সরকার প্রধান, সংসদের প্রধান এবং তিনি প্রধানমন্ত্রী। একক ক্ষমতা। শেখ হাসিনার হাতে, শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল এবং সংসদীয় প্রধান ছিল, অর্থাৎ সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছে, যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, বিরোধী দলগুলোর ক্ষমতা আরেকটু কিভাবে বাড়িয়ে দেওয়া যায়, এই সবকিছু মিলে কমিশন কিন্তু চেষ্টা করছে। এখন বিএনপি কিন্তু চাচ্ছে যে না, সংস্কার করবেন। বিএনপি কিন্তু একটা দফা দিয়েছিল, 29 দফা বা 31 দফা, আমার যদি কোথাও একটু ভুল না হয়ে থাকে, তারা সংস্কারের কথা বলেছেন। 31 দফা তারা একটা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। তারা বলছে যে আমরা তো সংস্কার চাই, তো নির্বাচনের পরে সংস্কার করলে অসুবিধা কি। এখানে আবার বিএনপি ধরে নিয়েছে যে তারাই ক্ষমতায় যাবে এবং তারাই কিন্তু সংস্কারটা করবে। হ্যাঁ, বিএনপির পক্ষে একটা জনসমর্থন তো অবশ্যই আছে এবং দীর্ঘদিন ধরে তারা যেহেতু ক্ষমতার বাইরে, এই প্রজন্ম যেহেতু নতুন কিছু একটা চাচ্ছে, তো বিএনপি যদি পারে প্রজন্মকে ম্যানেজ করে ভালো কিছু উপহার দিতে তাহলে ওয়েলকাম। আকরাম, এটা তো হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার তার জন্য দীর্ঘ সময় প্রয়োজন হবে যদি সবগুলোতে সংস্কার আনা হয়। যে মেইন পয়েন্টগুলো আছে যেগুলো সংস্কার না করলেই নয়, এরপরে বাকিগুলো যে রাজনৈতিক দল আসবে তারা জনগণের মতামত নিয়ে সেই সংস্কার তারা আনতে পারে। সেটা পারে, কিন্তু সেটা কতটুকু করবে। আপনি দেখেন দিন দিন, আপনি কি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, দিন দিন প্রফেসর মোহাম্মদ ইউনূসের কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এটাই সত্যি। এর একটা বড় কারণ হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে উনি যে শক্ত হাতে হ্যান্ডেলটা করছেন পরিস্থিতি, এটা একটা বড় কারণ হতে পারে। এছাড়া অবশ্য প্রফেসর ইউনূস খুব একটা আহামরি চমক এখনো দেখাতে পারেননি। অর্থাৎ বলা যায় যে আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট বলেন, কোনো প্রধানমন্ত্রী বলেন, তারা এতটা জোরালো পদক্ষেপ নিতে পারেনি, এত জোর গলায় কথা বলতে পারেনি যেটা আমাদের প্রধান উপদেষ্টা করেছেন। এটাই তার জনপ্রিয়তার যে যতগুলো কারণ যদি থাকে, 5টা কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে এই একটা। এছাড়া আমি তো বললাম যে উনি আলাদিনের কোনো চেরাগ এখনো দেখাতে পারেননি। এখন মেইন যে বিষয়টা, যে সংস্কারগুলো আগে হবে নাকি পরে হবে, বিএনপি বলছে নির্বাচনের পরে হবে। এদিকে ছাত্র প্রতিনিধি যারা, তারা কিন্তু রাজনীতিতে আসতে চাচ্ছেন এবং তারা অলরেডি একটা ঘোষণাও দিয়ে দিয়েছেন। তারা একটা দল গঠন করবেন, তারা নির্বাচনে অংশ নেবেন। তাদের গোছানোর জন্য একটা সময় লাগবে, যেহেতু ক্ষমতাটা তাদের হাতে রয়েছে। তারা চাচ্ছেন যে না, এখনই কেন নির্বাচন হবে, নির্বাচনটা আরো পরে হবে, আমরা একটু সংস্কার করব আর ভেতরে নিজেদেরকে একটু গোছাবো। এটা তাদের ব্যাপার। কিন্তু এই দেশে এমন ইতিহাস আরো ঘটতে চেয়েছিল, কিন্তু ঘটেনি অতীতে। এখন কি হবে জানি না আসলে। এখন ব্যাপারটা হচ্ছে কি, অনেকগুলো ইস্যু এখানে। সেনাপ্রধান যখন প্রথমবার 5ই আগস্টের পরে দেশের বাইরে যান, তিনি একটা ঘোষণা দিয়েছেন যে 18 মাসের মধ্যে অন্তত এই সরকারকে নির্বাচনে যেতে হলে 18 মাসের মতো লাগতে পারে, প্রথম যে কথাটা আসে। এরপর দেখেন এই 16 ডিসেম্বর উপলক্ষে প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে আমার 25 সালের শেষের দিকে নির্বাচন দেওয়ার একটা সম্ভাবনা হতে পারে। এর পর দিন 17 তারিখে ওনার যে প্রেস উইং এর যিনি সেক্রেটারি, তিনি বলেছেন যে 26-এর মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের দিকে নির্বাচন হতে পারে। অর্থাৎ সেই হিসাব করলে 1.5 বছর। আর সেই যদি আমি সেনাপ্রধানের 18 মাসটা ধরি, তাহলে কিন্তু ঘটনাটা ওই জায়গায় গিয়ে 1 সুতায় গেঁথে যাচ্ছে। এখন বিএনপি এই 1.5 বছর কি করবে? বিএনপির তো দল গোছানো, চাইলে তারা আজকে ক্ষমতায় যেতে চায়। বিএনপি কি করবে 1.5 বছর? এখানে আরেকটা বিষয় আসছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে কিনা।
প্রথমে প্রস্তাব আসছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো এটাকে মানছে না। এর পেছনে কি কারণ? যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আপনি নিষিদ্ধ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনাকে 53 বছর পেছনে ফিরে যেতে হবে। স্বাধীনতার বিরোধিতার কারণে জামাতে ইসলাম কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবি অসংখ্য বার উঠেছে। তাহলে কিন্তু ওই প্রশ্নটাকে মুখোমুখি করতে হবে এই সরকারকে। এত বড় রিস্ক তারা নিবে না। তার মানে এই দিক বিবেচনায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের তালিকায় যাচ্ছে না, অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে। এখন এখানে শেষ না। আওয়ামী লীগের কিছু লোক যারা গত 16 বছরে বিভিন্ন খুন, গুম, মিথ্যা মামলা, গণহত্যা, অর্থ পাচার, মানব পাচার থেকে এহেন যা অপরাধগুলো তারা করেছে, এই অপরাধের ইন্ডিভিজুয়াল বিচারগুলো হবে। এখন এই বিচার কার কার উপরে গিয়ে উঠবে, উঠার পর আওয়ামী লীগ নিজেদের মধ্যে কতটুকু আসলে সংস্কার করবে, আওয়ামী লীগের তো সংস্কার লাগবে, তা আওয়ামী লীগ নিজেরা কতটা সংস্কার করবে আর এদেশের আইন আদালত সরকার কতটা বাধ্য করবে তাদেরকে সংস্কার করতে, এটা একটা আলোচ্য বিষয়। বিএনপির যতগুলো মামলা ছিল সবগুলো মোটামুটি খালাস হয়ে যাচ্ছে। লুৎফুজ্জামান বাবর যদি আরেকটা মামলায় খালাস পায় তাহলে তিনি মুক্ত আকাশে ঘুরে বেড়াবেন। তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করা এখন সময়ের অপেক্ষা মাত্র। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া খুব রিসেন্ট দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য। তার মানে বিএনপির দিক দিয়ে সব ঠিক আছে। এখন আওয়ামী লীগের একটু ছোট্ট সংস্কার করতে হবে, করলেই তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এখন জামাত এই 18 মাসের যে সময় বা 15 মাসের যে সময় রয়েছে, এই 15 মাসে জামাতের কি প্ল্যানিং হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। জামাত কি চায়, জামাত কোন দিকে চিন্তা করছে, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আকরাম, এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করি। জি। সেটা হচ্ছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে এবং যারা বিভিন্নভাবে করাপ্টেড তারা যদি দোষী সাব্যস্ত হয় বিচারে, তাহলে কি আসলে নেতা খুঁজে পাওয়া যাবে? আপনার কি মনে হয়, যারা দল গোছাতে পারে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা আপনি করতে পারেন, কিন্তু যেহেতু আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, অনেক বড় এর পরিধি। এখন আমাদের দেশে যে কালচারটা, আপনি বিএনপি বলেন আর আওয়ামী লীগই বলেন, এটা পরিবার কেন্দ্রিক। এইখানেও আবার কিন্তু একটা সংস্কার দরকার। এই রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু আপনার গণতন্ত্রের চর্চা নাই। জেলা পর্যায়ে কমিটি হবে, উপজেলা পর্যায়ে কমিটি হবে, কমিটি ঢাকা থেকে চলে যায় রাত্রেবেলা। হ্যাঁ, এখানে কিন্তু গণতন্ত্রের চর্চাটা আসলে নেই ঠিক মতো। এখন আমার কাছে যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে রাজনৈতিক দলগুলো তাদেরও উচিত একটা তাদের নিজেদের মধ্যে একটা গণতন্ত্রের চর্চা করা, পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসা, সঠিক গণতন্ত্রের চর্চা। আপনি দেখেন, বিএনপি এখনো পরিবার কেন্দ্রিক, আওয়ামী লীগ পরিবার কেন্দ্রিক। আবার শোনা যাচ্ছে যে এইদিকে শেখ হাসিনাকে যদি ভারত মনে করে যে শেখ হাসিনাকে মাইনাস করতে হবে, সেই ক্ষেত্রে তারা পুতুলকে তাদের পরবর্তী টার্গেট হিসেবে তৈরি করার একটা চেষ্টা তারা করছে, চালাচ্ছে। জয়কে দিয়ে সেটা হবে না, এবং পুতুল কিন্তু অলরেডি ভারতেই রয়েছেন। তো সেই দিক বিবেচনা করলে ভারত তাদের প্ল্যানে আগাচ্ছে, সেটা অন্য টপিক। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনি যেটা প্রশ্ন করলেন যে আওয়ামী লীগের যদি বিচার শুরু হয় তাহলে কি আপনি কাউকে খুঁজে পাবেন কিনা, না এইটা হবে না। কারণ হচ্ছে কি, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, এখানে অনেক নেতাকর্মী আছে যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, গণতন্ত্রের চর্চা আছে, যারা নিজেকে বিক্রি করে দেয়নি। পাওয়া যাবে গত 16 বছরে যাদেরকে মূল্যায়ন করা হয়নি। যখনই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের চর্চাটা হবে, তখনই বোঝা যাবে এই দলের কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কার কতটুকু লোকবল আছে, কার কতটুকু সততার পরীক্ষায় কে কতটুকু পাশ করতে পারে। আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগে বিগত দিনে যারা সুবিধা বঞ্চিত ছিলেন বা অতটা খেতে পারেননি, ঠিক তারাই লাইমলাইটে চলে আসবেন বা তারা দলটাকে নিয়ে গিয়ে যাবেন? খেতে পারেননি বিষয়টা ওরকম না, খাওয়ার সুযোগ অনেকেই পায়, আবার সবাই খাইতে চায়ও না, আবার কেউ কেউ খাইতে দেয়ও না। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা পরিবারের কথা জানি, আওয়ামী লীগের পরিবার। ওনার ফুফা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির। সেই ফুফার পাওয়ারে একটা ছেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তার আপন বড় ভাই
জেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি। তার ছোট ভাই, চাচাতো ভাই পৌর ছাত্রলীগের সভাপতি। এখন এই যদি হয় অবস্থা, এইখানে আরেকটা ফ্যামিলি আছে যার বাবা পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তার ছেলে জেলা আওয়ামী লীগের একই কমিটির সাংগঠনিক সম্পাদক। কেন দরকার এগুলোর? এগুলো আপনি বিএনপিতে খুঁজে পাবেন, এগুলো রয়েছে। এইগুলো থেকে এদেরকে বাইরে বের হয়ে আসতে হবে। এই যে পরিবারতন্ত্রের কথা বললেন, তো জনগণের চাওয়াটা আসলে কি? জনগণ যদি আবার তাদেরকে চায় যে না একই পরিবারে হতে পারে, চাওয়াটা তো এমনও হতে পারে, আপনার কি মনে হচ্ছে? জনগণ আসলে এগুলো চায় না। জনগণ কি চায়? আপনি আওয়ামী লীগ আর বিএনপির বাইরে আপনি দেখেন জামাতে কিন্তু পরিবারতন্ত্র নাই, যার কারণে জামাত কিন্তু সাংগঠনিকভাবে শক্তিশালী। জামাতের এমন এমন নেতা উঠে চলে আসে যার নাম হয়তো 6 মাস আগে কেউ জানতো না। না, এটাই কিন্তু হয় যে পরবর্তী আমির কে হচ্ছেন এটা আসলে বোঝা যায় না। না, এরকম কোনো সিগন্যাল হয় না, কমিটি হয় না, কারণ এটাকে এই দলীয় পদ পদবীকে এরা পৈতৃক সম্পত্তি মনে করে না। আসলে আওয়ামী লীগ কি কারো পৈতৃক সম্পত্তি? না। বিএনপি কারো পৈতৃক সম্পত্তি? আরে উদ্যোগ তো কাউকে না কাউকে নিতেই হবে। শেখ মুজিবুর রহমান উদ্যোগ নিয়েছিল, দেশ স্বাধীন হয়েছে। জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছে, বিএনপি মতো একটা দল গঠন করা হয়েছে, বিএনপি দেশ সেবার সুযোগও পেয়েছে। এখন সময় এবং চাহিদার সঙ্গে খাপ খাইয়ে তো আপনাকে চলতে হবে। পরিবারের বাইরে সে রাজনীতিটা করতে হবে। যেহেতু আপনি গণতন্ত্রের চর্চায় কথা বলেন, তাহলে গণতন্ত্রের চর্চা আগে আপনাকে আপনার ঘরে করতে হবে, তারপর আপনি বাইরে করবেন। আপনি ঘরেই গণতন্ত্রের চর্চা করছেন না, তাহলে আপনি বাইরে কিভাবে গণতন্ত্রের চর্চাটা করবেন? আকরাম, আমরা প্রসঙ্গে ছিলাম যে জামাত তার সংগঠনকে গোছাচ্ছে, এই বিষয়ে আমরা আবার চলে যাই। জামাত সংগঠন গোছাচ্ছে, এটা ঠিক আছে। জামাতের খবরটা আসলে আপনি বাইরে থেকে খুব একটা পাবেন না, কারণ এরা হাজারটা তোরণ করে না রাস্তায়, এরা ঢাক ঢোল খুব একটা পেটায় না, এরা কাজটাই করে। এবং এদের আমলনামা জমা হয় দলীয়ভাবে গোপনে, এবং আমলনামা দেখে দেখে কিন্তু নেতা নির্বাচন করা হয়। এখানে কত বড় শোডাউন দিল, কে কত বড়, কার কতগুলো মোটরসাইকেল আসলো, কে কত বড় ক্যাডার পালে, এইসব বিবেচনা করে জামাত রাজনীতিটা করে না। এখন সম্প্রতি শোনা যাচ্ছে যে জামাতের সঙ্গে দিল্লির একটা সম্পর্ক, যোগাযোগ স্থাপন হওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে, তো সেটা আর একটু সময় লাগবে, পরিষ্কার হবে। এখন আমাদের দেশের জনগণ আসলে একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। আমি এই যে নাগরিক হিসেবে আমি দ্বিধান্বিত, আমি দ্বিধাগ্রস্ত যে আমি যে সংস্কারের যে প্রস্তাব প্রফেসর ইউনূস দিয়েছিল, সেই সংস্কার আসলে আমি ওয়েলকাম করেছিলাম। আমি এদেশের নাগরিক হিসেবে, আমি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসেবে আমি চাই আমার দেশ সংস্কার হোক, আমার দেশ উন্নতি করুক। একজন মানুষ তার সাংবিধানিক যে অধিকার, নাগরিকের যে অধিকার, সেটা সে পুরোপুরি ভোগ করুক। আমার সন্তান সে যখন ভোটার হবে কিছু বছর পরে, সে তার সমস্ত নাগরিক সুবিধাগুলো ভোগ করুক। আকরাম, এই যে আপনি নাগরিক সুবিধার কথা বললেন, সংস্কারের কথা বললেন, আমি একটি বিষয় বলবো যে শেখ হাসিনার পতনের পরে, এবং শেখ হাসিনার পতনের কারণটাই কিন্তু এটা ছিল যে সে সবকিছু নিজের মতো করে নিয়েছে, আসলে জনগণের হাতে কিছুই দেয়নি। জনগণের যে অধিকার ছিল সেই অধিকারকে বিভিন্নভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। এখন যদি সংস্কার না হয় তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়াবে? জুলাই আগস্টে এতগুলো প্রাণ যাওয়ার পর, এতগুলো হতাহতের পর, এত বড় ঘটনার পর যদি 2 বছর পর আবার আপনার কাছে মনে হয় যে যেই লাউ সেই কদু, তাহলে তো আর কিছু হলো না। না, হলো না। হলো? তাহলে এই প্রাণের কি মূল্য থাকলো? এই আত্মহুতির কি মূল্য থাকলো? এই গণজাগরণের কি মূল্য থাকলো? তাহলে কি আবার কিছুদিন পর আবার সেই গণজাগরণ হতে হবে? তাহলে কি আবার একটা স্বৈরাচার তৈরি হবে? আবার জনগণ কি, এই দেশের মানুষ কি শুধু আন্দোলনই করবে সারা জীবন, কোনো সুবিধা ভোগ করবে না? এটা এখন স্বাধীনতার 50 বছর পরে প্রফেসর ইউনূসের মতো একজন মানুষের হাতে এই দেশের শাসন ভার আসাতে আমরা যারা আশাবাদী মানুষ, আমরা আশা করতে চাই, আমরা দেখতে চাই পরিবর্তন। ইউনূস নির্ভেজাল নিরপেক্ষ মানুষ, তিনি বলেছেন যে আমি ছাত্রদের ডাকে আমি ক্ষমতা নিয়েছি, আমি নির্বাচন দিয়ে দিতে চাই। তার যে ক্যাবিনেট, সেইখানেও কিছু সমস্যা আছে। আচ্ছা, এইখানেও কিছু সমস্যা আছে। কিন্তু এই ক্যাবিনেটের অনেক যে উপদেষ্টা, তাদের বক্তব্যে শোনা যায়
তারা ক্ষমতার স্বাদ একটু একটু নেওয়া শুরু করেছেন, তারা সেটাকে আরেকটু ভোগ করতে চান। মাত্র তো শীত শুরু, মাত্র ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকবে। সে পুরোপুরি যে শীতের আমেজ, সেই কুলনেসটা তারা নিতে চান। ভাপা পিঠা খেতে চান? হ্যাঁ, ভাপা পিঠাটা একটু লম্বা সময় ধরে তারা খেতে চাচ্ছেন। আচ্ছা, ভাপা পিঠা খেতে পারেন, তবে কথা হচ্ছে আমরা কি সেই সংস্কারটা পাবো যেটা আমাদের প্রত্যাশিত ছিল? আমি কি পেয়েছি আপনি আমাকে বলেন। আমি যদি দেখি যে ধরেন আমাদের একজন উপদেষ্টা সৈয়দ আরিয়াজুনা হাসান পরিবেশ নিয়ে কাজ করেন, উনাকে অনেক আগের থেকে চিনি আমি, উনি ব্যক্তিগত জীবনে বেশ সুপরিচিত। তিনি তার 3 মাসের প্রথম তার একটা পদক্ষেপের কথা আপনাকে বলি। পলিথিন বন্ধ করেছেন। পলিথিন বন্ধ করেছেন। আদতে কি পলিথিন বন্ধ হয়েছে? না, ব্যবহৃত হচ্ছে। ধুমসে ব্যবহার হইতেছে, ধুমসে, ধুমায়া। এক কথা, উনি কি ঘোষণা করেছেন যে বিমানবন্দরের সামনের সড়ক শব্দ দূষণ মুক্ত। আপনি চলেন আমার সঙ্গে, একটা ন্যানো সেকেন্ড যদি আপনি শব্দমুক্ত আমাকে দেখাতে চান, একটা ন্যানো সেকেন্ড পাবেন না আপনি। কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি, অথচ উনি প্রতিদিন মিডিয়া ফুটেজ নিয়ে নিচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ, সময় তো লাগবে, কোনো কিছু তো রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। ছাত্ররা চাচ্ছে একটু সময়, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ চাচ্ছেন একটু সময়, ইউনুস চাচ্ছেন যে না, আমি এত সময় নিতে চাচ্ছি না। উনি বুঝতে পেরেছেন যে এই দেশটাকে আসলে সংস্কার করা 1.5 বছর কেন, 1.5 যুগেও সম্ভব না, যদি আপনি আমি সংস্কার নিজের মধ্যে না হই। সংস্কার আপনাকে আমাকে হতে হবে। এখন আমি যে আলাপটা করছিলাম যে আমি আশাবাদী ছিলাম যে একটা সংস্কার আসবে, কিন্তু এই 1.5 বছরে উনি কি নির্বাচন গোছাবেন, উনার সেফ এক্সিট চাইবেন, সেটা তৈরি করবেন, নাকি উনি আসলে সংস্কার করবেন? উনি কোনটা করবেন? উনি একটু সময় নিতে পারতেন, কিন্তু রাজনৈতিক দলগুলো তো সেই সুযোগ দিচ্ছে না। বিশেষ করে বিএনপি, যত সুযোগ সময় বাড়বে বিএনপির জন্য কি হবে জানি না, আওয়ামী লীগের জন্য আরেকটু পথ মসৃণ হবে, জামাতের জন্য পথ আরো মসৃণ হবে। সেই দিক বিবেচনা করলে বিএনপির জন্য সেটা মাইনাস হবে কিনা আমি জানি না। এই কারণেই হয়তো বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন হয়ে যাক। তবে হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্র অত্যাধিক প্রয়োজনীয়। কারণ কি জানেন, আন্তর্জাতিকভাবে আমাদেরকে তো চলাফেরা করতে হয়। বহির্বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু চাচ্ছে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। তারা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তার কারোর সঙ্গে কিন্তু তারা কোনো সম্পর্ক করতে চাচ্ছে না, তারা কোনো লম্বা চুক্তি করতে চাচ্ছে না। তারা চাচ্ছে একটা গণতান্ত্রিক সরকার আসুক এবং নির্বাচিত একটা সরকার আসুক, সেই নির্বাচিত সরকারের সঙ্গে তারা দীর্ঘমেয়াদী কিন্তু কাজ করতে চান। এটা দেশের সার্বিক যে অর্থনীতি তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আরেকটি বিষয় থাকে যে আসলে যখন বড় একটি দল ক্ষমতায় আসে তখন আইন শৃঙ্খলার উন্নতি হয়, কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের লোক থাকে এবং সরকার যখন ক্ষমতায় থাকে সেই দলের লোক কিন্তু আসলে অন্তত কিছু কিছু অপকর্ম থেকে দূরে থাকে, নিজের দেশকে নিজের দলকে সুন্দর রাখার জন্য। এখানে দেখেন যে আমরা যে আসলে কোথাও কোথাও আবার নিরাশ হয়ে যায়, যে হতাশ হয়ে যায়, যে সংস্কারের কথা যে আমরা বলতে শুরু করেছি বা সংস্কার যে হচ্ছে, এই 4 মাসে আইন শৃঙ্খলার কতটুকু আসলে উন্নতি হয়েছে? না, আসলে আমি যে আপনাকে দায়িত্ব দিব যে আপনি আর একটু সময় নেন, এই 120 দিন বলেন, 4 মাস বলেন, আপনি 4 মাসে ফলাফল আমাকে দেখান তো। আপনি এখনো পর্যন্ত জুলাই আগস্টে যারা মারা গেছে সেই তালিকাটা ফাইনাল হয়নি এখনো। আপনি ফাউন্ডেশন গঠন করেছেন, জুলাই ফাউন্ডেশন, সেখানে 5 লক্ষ করে টাকা দিচ্ছেন মাত্র। সেই 5 লক্ষ টাকা দিয়ে আসলে কি হবে? আপনি যে বিপিএল এর আজকে এই বিপিএল এর যে অনুষ্ঠান হচ্ছে সেখানে 100 কোটি টাকার কাছাকাছি খরচ হবে। রাহাত ফাতে আলী খান আসছেন, তিনি নিয়ে যাবেন একটা শোতে 3.5 কোটি টাকা। এখানে কত খরচ হবে? তো জুলাই আগস্ট ফাউন্ডেশনে আপনি টাকা দিতে পারছেন না অর্থের অভাবে, আবার আপনি পাকিস্তান থেকে শিল্পী এনে এটা বলা হচ্ছে যে উনি কি করবেন, টাকা জুলাই আগস্ট ফাউন্ডেশনে দান করে যাবেন, যে টাকাটা টিকিট থেকে হবে। আমরা জানতে চাই সেটা আসলে কত টাকা উঠবে এবং কত টাকা খরচ হবে এবং কত টাকা আসলে লাভ হলো, সেটা আমরা জানতে চাই, আমাদের জানা দরকার আছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে রাষ্ট্র যাতে
কোনোভাবেই অপচয় না করে। আমি বলতে চাই এইসব ছোটখাটো ইভেন্টে আসলে রাষ্ট্রের খুব একটা ক্ষতি হয় না, কিন্তু আমি বলতে চাই যে বড় পরিসরে আমি যেভাবে চিন্তা করছিলাম, আপনি আমাকে যেভাবে স্বপ্নটা দেখিয়েছিলেন, সেই স্বপ্নের জায়গাটা আসলে কতটুকু আসলে আপনি পূরণ করতে পেরেছেন এই অল্প সময়ে। আমি যে আপনাকে বাকি যে 1.5 বছর দিব, সেই 1.5 বছরে আমি আসলে আপনার কাছ থেকে কি কি পাবো বলেন তো? এই জায়গাটা হচ্ছে আমার কথা। আকরাম, আমরা একটা প্রসঙ্গে ছিলাম, জি। সেটি হচ্ছে জামাতের সঙ্গে যদি ভারতের সম্পর্ক ভালো হয়, আসলে ভালো সম্পর্ক করাটা কি অনেক বেশি জরুরি? আর এতে কি আবার জনগণ মুখ ফিরিয়ে নেয়ার কোনো চান্স আছে কিনা, আপনার কি মনে হচ্ছে? দেখেন ভাই, জনগণ তো আসলে আমরাও জনগণ, মির্জা ফখরুলও জনগণ, শেখ হাসিনাও জনগণ, জামাতের আমিন ডাক্তার শফিকুর জনগণ, এদেশে সবাই রিক্সাওয়ালাও জনগণ, মহামান্য রাষ্ট্রপতিও জনগণ। এখন সবাই তো জনগণের জন্য রাজনীতিটা করে আসলে, কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার রাষ্ট্রপতি বলেন, সবাই জনগণের জন্য রাজনীতি করে, কিন্তু ক্ষমতায় যেতে হবে। আর ক্ষমতায় না গেলে জনগণের জন্য আসলে খুব একটা কিছু করাও যায় না। এটা একটা ব্যাপার আর কি। এখন এইটা একটু সময় গেলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। তবে আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, কারণ হচ্ছে বোঝাপড়াটা ভালো যাচ্ছে না। মাঝখানে বড় একটা সমস্যা তৈরি করছে হচ্ছে এই ছাত্র প্রতিনিধি যারা আছে, কারণ তারা আরেকটু বেশি সময় যাচ্ছে, তারা গোছাতে চাচ্ছে। অনেকে বলছেন যে রাষ্ট্রের টাকায় রাজনৈতিক দল গঠন করে সেইটাকে ওইভাবে সেট আপ দিয়ে, অনেকে আবার কেউ কেউ বলছে যে জিয়াউর রহমানের মতো আবার হানা ভোট দিয়ে তারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন কিনা, সেইটাও একটা ব্যাপার আর কি। তো নানান আলোচনা হচ্ছে আর কি, দেখা যাক আসলে সময় বলে দিবে যে আমাদের রাজনীতি এবং নির্বাচন কোথায় গিয়ে আমাদেরকে দাঁড় করাবে। আসলে আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময় কি বলে দেয়, আপনি যেভাবে বলছেন, আমরা সময়ের অপেক্ষা করি। আপনি আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এটাই রাজনীতির খেলা। এই রাজনীতির খেলায় কে জিতবে কে হারবে সময়ই বলে দিবে। আমরা সময়ের অপেক্ষা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।